সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেভেন রিং সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। মাহমুদুর রহমান মান্না আমাদের আজকের অতিথি, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সাম্প্রতিককালে আবার তিনি টেলিভিশনের পর্দায় উপস্থাপনায় ফিরে এসেছেন। আপনি আমাদের এই ওয়ার্ল্ডে আপনাকে আবারও স্বাগত। থ্যাংক ইউ। এরপরে আছেন হাসান মামুন, সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট। তিনি অর্থনীতি নিয়েই বেশি বলতে পছন্দ করেন। মামুন, আপনাকে স্বাগত। মাহমুদুর রহমান মান্না রাজনীতি থেকে অনেক 50 বছরের বেশি রাজনীতি করছেন, আরও বেশি 60 হয়ে যাচ্ছে, 60-এর কাছাকাছি। রাজনীতির অনেক সরকার এলো গেল, কত কিছু আসছে, কত পরিবর্তন, কত কিছু হচ্ছে, কত কিসিমের সরকার এসছে। এখন আমরা একটা নতুন সরকার 100 দিন হয় নাই, এই কাছাকাছি চলে আসছে। এটা কোনো অভ্যুত্থানের পরের একটা সরকার, ওই সরকার থেকে আবার নির্বাচিত সরকার। আর এখন দেশের যে সংকট, চারদিক থেকে নানাবিধ সংকটের মধ্যে আছি। এই অবস্থায় দাঁড়িয়ে একজন রাজনৈতিক নেতা বা কর্মী হিসাবে আপনি, বা একজন পর্যবেক্ষক হিসাবে আপনি কীভাবে দেখছেন পরিস্থিতি? প্রথম কথা হলো একটা ভূমিকা বলা উচিত যে ধরেন 100 দিন তো হয়নি, হতে যাচ্ছে 100 দিনের মাঝামাঝি করিলে আমি এই সময়টা যথেষ্ট নয় মূল্যায়ন করার জন্যে। তবে একটা জিনিস লক্ষ্য করার মতো আছে যে সাধারণত নতুন সরকার আসলে তার যেটা হানিমুনিং পিরিয়ড থাকে সেটা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত চলে। কীরকম করে যেন মানুষ কনসেশন করতে চায়, তাকে বলতে চাই একটু আরাম করুক, একটু বুঝুক, কাজটা করুক। কিন্তু এইবার এরকম একটা জিনিস আমি দেখছি যে ধরেন 3 মাস পার হতে না হতেই মানুষ সরকারকে সেই পিরিয়ডটা দিতে চাচ্ছে না কোন অর্থে বলছি যে মানে এত বড় আশা তৈরি হয়েছিল অভ্যুত্থানটার কারণে। অভ্যুত্থান ইটসেলফ একটা বিরাট আশাব্যঞ্জক ঘটনা ছিল। তারপরে নির্বাচন, যদিও নির্বাচন নিয়ে কিছু কথাবার্তা হয়েছে, তারপরে একটা নির্বাচিত সরকার তো এখন আছে, যেটা আমরা খুবই চাচ্ছিলাম এবং আমরা বলছিলাম যে নির্বাচিত সরকার আসলে সব সমস্যার সমাধান করতে পারে। সেই হিসেবে সামনে অনেকগুলো সমস্যা এসছে এবং একটা করে যে সেই সমস্যা ধরা যায়, তাহলে সেই সমস্যাগুলোর সমাধানে গভর্নমেন্টের খুব ইতিবাচক স্টেপ এখনও নাই, অথবা মানুষ এটা বোঝে না। কতগুলো জিনিস আছে, বিশেষ করে সরকার প্রধান যিনি, ওনার গেস্টার পশ্চার খুবই প্রো পিপুল করার চেষ্টা করছেন উনি। মানে যেরকম হেঁটে হেঁটে চলে গেলেন এক জায়গায়, হয়তো অফিস থেকে সেক্রেটারিয়েট, অথবা গাড়ি নিজে ড্রাইভ করে গেলেন, সিনেমা দেখতে গেলেন, নাটক দেখতে গেলেন, মানে মিক্সিং আপ উইথ পিপুল, এই চেষ্টাটা করছে। জনসভা গেলে চলে যাচ্ছেন, মানুষের মধ্যে সিকিউরিটি ভাবছেন না। এগুলোকে মানুষ ভালো চোখেই দেখছে, কিন্তু মানে এটার পরে যে রেজাল্টটা সেইটার সাথে মিলাচ্ছে যখন, তখন এটা বড় হয়ে আসছে, তা আসছে না। যেন উনি এরকম একটা নতুন উদাহরণ তৈরি করেছেন। আমি এটা বলবো যে এই গভর্নমেন্টের এইটা একটা ক্রেডিট আছে। ধরেন এত বড় অভ্যুত্থানের পরে যে প্রতিহিংসার কথা আপনার মনে আছে, তখন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, আমরা চলে গেলে রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকবে, লক্ষ লোকের জানাজা হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওই ধরনের কোনো পরিবেশ হয়নি। এমনকি এই সরকার আসবার পরে এই সরকার ভিলিফিকেশন যাকে বলে, অন্যকে গালাগালি করা, তাকে কাঠগড়ায় দাঁড় করানো, সমস্ত দোষ তাদের ঘাড়ের উপর চাপানো, এই কাজটাও করছে না। এইটা অবশ্য ইনি যে করছেন না তা না, এটা তার মা বাবা দুজনেরই অভ্যাস ছিল। তারা দুজন কেউই এরকম করে করেন নাই এবং সেটাকে উনি ধারণ করছেন। সেদিক থেকেও একটা জিনিস আমি বলবো যে এক ধরনের গণতান্ত্রিক পরিবেশ এখনও আছে, কথা বলা যাচ্ছে। এখন আমি যা মনে করছি তা বলতে পারছি, এবং এর কাউন্টার আবার কেউ করতে চান সেটাও করতে পারছি। আবার এটাও আমি দেখছি যে ধরেন বিরোধী দল মাঝে মাঝে কিছু কিছু ভাষায় কথাবার্তা বলছে, যেটা আমার নিজের কাছেই চটচট করে ধাক্কা লাগছে। ওরা তো ভারতে যেতে পেরেছে, আপনারা তো ওখানেও যেতে পারবেন না, মিয়ানমারে যাবেন তাও পারবেন না, মানে বিরাট ইন্ডিকেশন। কিন্তু ওটার রিটেলিয়েশন ভার্বালি সেটাও তারা করছে, যে সেরকম দেখছি না। কিন্তু যদি আপনি এরকম করে বলেন যে এই 3 মাসে তাদের রেজাল্ট কী, তাদের প্রোডাক্ট কী, আউটপুট কী, এইটা একটা খুব বড় প্রশ্ন হয়ে গেছে। একটা খুবই
আপনার প্রতিকূল পরিবেশ তারা পেয়েছেন যে ক্ষমতায় আসবার কিছুদিনের মধ্যেই এই যে ইরান যুদ্ধটা লেগে গেল, এর যে ইম্প্যাক্ট, এর যে অভিধা, সেইটা শুধুমাত্র যে তেলের ক্ষেত্রে হয়েছে তা না, এইটা বরঞ্চ হতে পারতো বা হয়েছে অর্থনীতির মধ্যে, যেটা আমি এখন হয়তো বুঝতে পারছি না। তাছাড়া আমি বলবো যে এটাকে কেন্দ্র করে কিছু কিছু স্পেকুলেশন মানুষের মধ্যে হয়েছে, যেটা মানুষ এখন বলছে কথাটা বোধহয় ঠিক। এর সাথে আরও কিছু মেজার আছে যেটা আমি পরে সময় দিলে হয়তো বলতে পারবো। অবশ্যই আপনার কাছে আসছি পরে। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, ফিরছে খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ফ্রন্টলাইন। আমাদের সঙ্গে রয়েছেন মাহমুদুর রহমান মান্না এবং হাসান মামুন। আমরা বিরতিতে যাওয়ার আগে মাহমুদুর রহমান মান্নার বক্তব্য শুনছিলাম, এবার আমরা হাসান মামুনের কথা শুনবো। আমি যে প্রশ্নটা করেছিলাম, আপনি নিশ্চয়ই মনে আছে, মাহমুদুর রহমান মান্না অনেক বড় ক্যানভাসে এটার জবাব দেওয়ার চেষ্টা করেছেন। উনি তো বরাবরই ভালো বলেন। জি, তো আপনি কিভাবে দেখেন, আপনার বিশ্লেষণ কি? সরকারের তো মাত্র 3 মাস পার হলো, তো 3 মাসটা সরকার স্বস্তিতে পার করতে পারেনি, এটা খুবই দৃশ্যমান। প্রথমত বাইরে থেকে যে ফ্যাক্টরটা দেশে প্রভাব বিস্তার করেছে, ইরান যুদ্ধের প্রভাব, এটা সরকার শুরুর দিকে ম্যানেজ করতে পারেনি। সরকার চেয়েছিল জ্বালানি পণ্যের দাম না বাড়াতে, কারণ মূল্যস্ফীতি তো এমনিতেই বেশি, দীর্ঘদিন ধরে বেশি। সরকার চায়নি যে এই দায়টা নিতে, যে নতুন করে মূল্যস্ফীতি আবার বাড়ুক। কারণ অন্তর্বর্তী শাসনামলে একটা কৃতিত্ব তাদের ছিল, যে মূল্যস্ফীতি কমিয়ে আনার ক্ষেত্রে পদক্ষেপগুলো কাজ করছিল। ডাবল ডিজিট থেকে সিঙ্গেল ডিজিটে চলে এসেছিল, 8 সাড়ে 8-এর মধ্যে ছিল। তো শেষ দিকে দেখা গেল ফিলিং স্টেশনের যে সমস্যা, ক্রমবর্ধমান চাপ, এবং এটা ঘিরে যে নিউজ এবং যে অস্থিরতা সারা দেশে, তারপরে প্রত্যাশা, ইকোনমিক্সে বলে যে এক্সপেকটেশনস, যে জ্বালানির দাম আরও বাড়বে, জ্বালানি থাকবে না, জাহাজ আসছে না ইত্যাদি, যে খবরগুলো পুরোপুরি ঠিকও ছিল না। তো এই অবস্থায় সরকার বাধ্য হয়েছে জ্বালানির দাম বাড়াতে কিছুটা। এই অবস্থায় যেটা হয়েছে যে মূল্যস্ফীতি এর যে মানে যেটাকে বলে যে বহু স্তরের প্রভাব, সেটা পড়েছে একেবারে কৃষিক্ষেত্র পর্যন্ত। তাতে মূল্যস্ফীতি শুধু বাড়েনি, আজকে প্রথম আলোতে খবর আছে যে আমাদের বোরো উৎপাদন প্রভাবিত হতে পারে। এমনিতে হাওরে একটা কিন্তু সীমিত ডিজাস্টার আমরা দেখলাম। বলা হচ্ছে যে হাওরে যে পরিমাণ জমিতে ফসল করা হয়েছিল তার 11% ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ভাটির, হাওরের মধ্যে যে ভাটি অঞ্চলটা, মানে বিভিন্ন তো ক্যাটাগরি আছে, সেইখানে ডিজাস্টারটা হয়েছে। তো এতে ফসলের কি পরিমাণ ক্ষতি হবে, আর জ্বালানি পণ্য বিশেষ করে ডিজেলের দাম বাড়াতে সেচের যে ঘাটতি হয়েছে তাতে কি পরিমাণ ক্ষতি হবে, বিশেষ করে যেসব জমিতে সেচ দরকার ছিল। তো এতে চালের দাম কিভাবে প্রভাবিত হবে। ইতোমধ্যে বাজারে দেখা যাচ্ছে চালের দাম বাড়ছে, গত কয়েকদিনে চালের দাম কমে এসেছিল। সাধারণত বড় উঠতে শুরু করলে চালের দাম কমতে থাকে, এটা আমাদের অভিজ্ঞতা। কিন্তু এবার নাকি উল্টো দিকে টার্ন করছে, মানে 2 থেকে 5 টাকা কেজিতে সব রকম চাল, মোটা চাল, চিকন চাল। মানুষ কিন্তু একটু চালটা ভালো খেতে চায়, কারণ চালের সঙ্গে যা যা লাগে সেগুলো তো মানুষ ভালো খেতে পারছে না, ফলে চালটা ভালো খেতে চায়। গরিব মানুষও একটু মধ্যম মানের চাল খেতে চায়, ফলে মধ্যম মানের চালের দামও বাড়ছে। আর বাজারে ডিমের দাম বেশি বেড়ে গেছে, এবং এর মধ্যেও কিন্তু জ্বালানি পণ্যের দাম বৃদ্ধির প্রভাব আছে, মানে বিদ্যুৎ ঘাটতি, তারপরে হচ্ছে যে জেনারেটর যদি চালাতে হয়, তো এইগুলো প্রভাব বিস্তার করছে। সরকার স্বস্তিতে নাই মানে হাম সংকট নিয়েও। হামের বিষয়টা এমন জায়গায় চলে গেছে, হাম সংক্রমণ তো রেকর্ড করেছে, বোধহয় মানে 50,000 ছাড়িয়ে গেছে সংক্রমণ, 60,000 ছাড়িয়ে গেছে আজকে, একটু আগে আমি দেখছিলাম। এবং আজকে ইউনিসেফ একটা প্রেস কনফারেন্স করে বলেছে যে অন্তর্বর্তী আমলে 5 বার চিঠি দেওয়া হয়েছিল যে আপনারা এই টিকা ক্রয়ের পদ্ধতিটা পরিবর্তন করেন না আপাতত, কারণ সময় লেগে যাবে এবং টিকা সংকট হবে। তো সেটা তো হয়েছিল। এখন পুরো দায় যে অন্তর্বর্তী সরকারের তা না, বর্তমান সরকারও হয়তো ম্যানেজ করতে পারছে না। বিশেষ করে চিকিৎসা অবকাঠামোর যে সংকট আছে মতি ভাই, এটা তো রাতারাতি দূর হবে না, এটা তো দীর্ঘদিনে আমাদের মানে পুঞ্জীভূত সমস্যা।
আর একযোগে যদি অনেক শিশু আক্রান্ত হয়, কোনো হসপিটাল কিন্তু এই প্রেশার সামাল দিতে পারবে না। আর উপজেলা জেলা পর্যায়ে যেহেতু চিকিৎসা ভালো হচ্ছে না, সবাই চলে আসছে কেন্দ্রীয় পর্যায়ে, এবং এখানে হাসপাতালে প্রেশার পড়ছে। হাসপাতালে তো আইসিইউর সংকট আছে, এবং দেখা যাচ্ছে যে আইসিইউর যন্ত্রপাতি নষ্ট, সেই যন্ত্রপাতির পাইপ সংগ্রহ করতে গিয়ে বাবা খবর পাচ্ছেন যে তার বাচ্চা মারা গেছে। তো এগুলো খুবই বেদনাদায়ক। প্রায় 500-র মতো শিশু এর মধ্যে আমরা হারিয়েছি। তো এগুলো তো সরকারের জন্য স্বস্তিকর না। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে যারা এই পরিস্থিতির জন্য দায়ী বলে অভিযুক্ত হচ্ছে, তারা কিন্তু কিছু বলছেন না। জি, এটা হচ্ছে দুঃখজনক। আর সরকার এর মধ্যে বাজেট সামনে রেখে সেটাও একটা চাপের মধ্যে আছে যে বাজেটে কি করবে না করবে। বাজেটে কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিতে হয়, যেমন পে স্কেলের বিষয়টা সামনে এসছে, যে পে স্কেল বাস্তবায়ন করতে হবে এবং এই জন্য বাড়তি অর্থ বরাদ্দ করতে হবে। 1,06,000 কোটি টাকা লাগবে পুরো বাস্তবায়ন করতে। তো সরকার সিদ্ধান্ত নিয়েছে 3 বছরে ধাপে ধাপে করবে, যাতে প্রেশারটা কম পড়ে। আর সরকার কিছু ব্যয়ের কর্মসূচি নিয়েছে, যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, এগুলো সবগুলো হচ্ছে ব্যয়, এবং আয়ের জায়গায় ঘাটতি আছে। আমরা জানি যে রাজস্ব আহরণে সংকট বেড়েছিল অন্তর্বর্তী আমলে, এবং এটা এখন অব্যাহত আছে। তো এটা কিভাবে ম্যানেজ করবে, এই সমস্যার মধ্যেই সরকার আছে। তো হানিমুন পিরিয়ড প্র্যাকটিক্যালি নাই সরকারের, এটা হচ্ছে আমার অবজারভেশন। অনেক ধন্যবাদ আপনাকে। শেষ কথা যেটা হলো যে হানিমুন পিরিয়ড সরকারের জন্য নেই, কারণ এতগুলো সংকটের মধ্যে আছে। গণ অভ্যুত্থানের পরে যে সরকার হবে, সেই সরকারটা হবে একটা আদর্শ সরকার, এই অর্থে যে এটা আগে খারাপ কাজ হয়েছে, এটা ভালো কাজ করতে হবে। কিন্তু আমরা যদি ইউনূস সাহেবের সরকারকে দেখি, সেটা অন্য ধরনের। এটার মধ্যে আমি কী বলবো, এটা আপনি নিজেও মূল্যায়ন করেছেন বহুবার। কিন্তু এরপরেও নির্বাচিত যে সরকারটা এলো, মানুষের প্রত্যাশা কিন্তু অনেক। এখন আপনার কথার থেকেও একটা সুর ছিল যে মানুষ দিনের শেষে মিলাচ্ছে অঙ্ক, এটা হলো ব্যাপার। প্রথম কথা মতি ভাই, এটাকে আপনি ঠিক অভ্যুত্থানের পরের সরকার তো বলতে পারেন না। না, মাঝখানে একটা সরকার ছিল, ওইটাই ছিল অভ্যুত্থানের সরকার। ইনফ্যাক্ট সেটা আবার অভ্যুত্থানের সরকার ছিল না, সেটা ছিল কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, সো কল একভাবে ফ্রেম করেছেন। তার পারফরমেন্স এখানে আমি আলোচনা করছি না। আলোচনা করলে বড় আপনি হাম ধরেই বলতে পারেন তারা তখন কেন টিকা টোকা দিল না, এগুলো আছে। ফলে মানুষ ওইখানে একটু ধাক্কা তো খেয়েছে। ডক্টর ইউনূসের প্রতি মানুষের যে অগাধ বিশ্বাস ভালোবাসা ছিল, সেটা মরে যেতে যেতেও যতখানি ছিল, সেটা নিয়ে উনি হয়তো একটা সম্মানের জায়গাতেই যেতে পারতেন। কিন্তু তারপরে যেটা আসলো, খেয়াল করতে হবে এটা নির্বাচিত সরকার, এবং নির্বাচিত সরকার যখনই হচ্ছে তখনই মানুষের কনসেন্ট্রেটেড এক্সপ্রেশনের প্রকাশ সেটাতে দেখতে পারবেন না। আমি আবার বলি, কিন্তু মানুষের আশা আকাঙ্ক্ষার ঘনীভূত প্রকাশ এই সরকার, একটা নির্বাচিত সরকারের ব্যাপার আপনি তা বলতে পারবেন না। নির্বাচনে অনেক ভ্যারিয়েবল আছে, অনেকগুলো অ্যাকোমোডেশনের জায়গা আছে, সেগুলো করতে হয়, তা নাহলে জেতা যায় না। নির্বাচনে যে আমরা ইঞ্জিনিয়ারিং বলি, নির্বাচনে আমরা কারচুপি ওই বলি, নির্বাচন তো আলটিমেটলি হারা জেতার খেলা। সেখানে জেতার জন্য যা যা করা দরকার তাই করা হয়, সেটা সবই যে ইথিক্সের মধ্যে, বৃত্তের মধ্যে থেকে খেলা হয় তা তো না। ফলে আপনি যে গভর্নমেন্ট ফর্ম করেন, সেই গভর্নমেন্টে কত রকম কম্প্রোমাইজ করতে হয়। এই যে ধরেন খলিলুর রহমান যে আসলেন, ওনার ব্যাপারে প্রশ্নের জবাব তো গভর্নমেন্ট দিতে চেষ্টাও করে নাই, বিকজ তারা দিতে পারবে না। একেবারে আনইথিক্যাল একটা ব্যাপার, যিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন, তিনি এখানে মন্ত্রী হলেন কীভাবে, তা মাত্র 3 দিনের ব্যবধানে, উইদাউট এ ডিক্লারেশন, উইদাউট ফর্মাল রেজিগনেশন। তো সেই জন্য আমি বলছি যে এইখানে ঠিক আশা আকাঙ্ক্ষাটাও ওরকম নয়। মানুষের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, সবসময় খেয়াল করবেন মতিবা, এটা আমি বলি। আমি যখন মুক্তিযুদ্ধের চেতনা বলি, আমি যখন এরশাদ বিরোধী আন্দোলনের চেতনা বলি, ভাষা আন্দোলনের চেতনা বলি, কিংবা ধরেন এই 24-এর চেতনা বলি, মূল বিষয়টা কি? মুক্তির চেতনা। মানুষ অনেকগুলো জায়গায় আবদ্ধ আছে, মানুষ অনেকগুলো জায়গায় কষ্টে আছে, দুঃখে আছে, তারা সেখান থেকে মুক্তি চায়, যেন তার চেয়ে উন্নত একটা জায়গায় যেতে পারে। আরও যদি ভালো করে বলেন, আমার খুব পছন্দ লাগে এই জিনিসটা বলতে। শামসুর রহমানের একটা কবিতা আছে না, আমরা বাগান চাই, এমন বাগান যেখানে ফুলের কাছে সহজে পারবো যেতে। ফুলের বাগান নিচে তো ঘাস বিছানো, ঘাসের উপর শুয়ে পায়ের উপরে পা দুটো দিয়ে দিব্যি অকারণ পা দুটো নাড়বো মাঝে মাঝে। ইউ আর ভেরি রিল্যাক্সড, আপনার মধ্যে কোনো দুশ্চিন্তার বিষয় নেই, একটা সুন্দর জীবন চান। এটা তো সব মানুষই চায়, সেটা যেই আন্দোলনকে
আপনি যেভাবে ব্যাখ্যা করেন তাই বলা যায়। সেই অর্থে মানুষের মধ্যে আশা ছিল, যেহেতু আবু সাঈদের স্মৃতিও এখন জল করে মুগ্ধের কথা মুখে মুখে আছে, তাহলে ওই ত্যাগ তিতিক্ষার কথা মনে রেখে আমরা একটা ভালো কিছু করব। অনেস্টলি যদি বলেন তো সেটা হয়নি, সেটা ডেমোক্রেটিক্যালি যদি বলেন তাও হয়নি, মানে ট্রান্সলেশন ইনটু রিয়ালিটি কেন হলো না? মানে এই কথা না ব্যাখ্যা করা খুব মুশকিল। তারপরেও তো একটা ব্যাখ্যা আছে। একটু আপনি আগেই বললেন না, আমি আবার এই জগতে প্রবেশ করেছি, আবার টক শো করতে শুরু করেছি, মানে হোস্ট করতে শুরু করেছি আপনারই মতো। তো গতকালকে হোস্টিংয়ে আমি একজন বিএনপি নেতাকে জিজ্ঞেস করলাম, অলরেডি গতকালকে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিল করা হলো হুম, এবং সেখানে সম্ভবত 11 জন না কতজন জাজকে অন্য জায়গাতে পাঠানো হয়ে গেছে, তার মানে দ্যাট চ্যাপ্টার ইজ ক্লোজড। কিন্তু উনি বলছেন না, মোটেই চ্যাপ্টার ক্লোজ নাই, আমরা এটা নতুন করে আবার প্রেস করব। হু ইজ গোয়িং টু বিলিভ ইউ? কেন বিশ্বাস করবে? আপনারা এটা রেখেও তো করতে পারতেন, Yeah. এইটুকু রেখে পরে অ্যামেন্ড করেও তো করতে পারতেন। আমি প্রশ্ন করেছি, উনি বলছেন না এটা রাখলে আরও জটিলতা হতে পারতো ইত্যাদি ইত্যাদি। তো টক শো তো ঠিক বিতর্ক সভা করা যায় না, আপনি নিজেও বোঝেন। ওনারা এটার আনসার দেননি। একইভাবে ধরেন তারা গণভোটকে অস্বীকার করছে। হাউ ক্যান ইউ ডু দ্যাট? আপনি নিজে প্রপোজ করেছেন। আমি তো ধরেন ওই যে সমন্বয় কমিটি, মানে জাতীয় ঐক্যমত্য কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠক হলো সেখানে প্রায় সবগুলোতেই ছিলাম, মাঝে মাঝে গ্যাপ ছিল। কিন্তু যেদিন সালাউদ্দিন সাহেব এটা প্রস্তাব করলেন সেদিন আমি ছিলাম। উনি প্রস্তাব করেছিলেন গণভোটের। এখন আপনি বলছেন গণভোট বৈধ নয়, তখন আপনি বলছেন যে এটা যদি না বলতাম তাইলে তো শেষ পর্যন্ত ভোটই বোধহয় হতো না। তো এটাকে কীভাবে ব্যাখ্যা করবেন আপনি? তারা এই ভয়টা পেলেন কেন? এটা কি সম্ভব ছিল? আমি ব্যক্তিগতভাবে মনে করি ওই সময়ে ডক্টর ইউনূসের ভোট পিছিয়ে দেওয়ার ক্ষমতা ছিল না, এটা হতো না। তাহলে উনি মানলেন না কেন? তার মানে হচ্ছে ক্ষমতায় যাবার পরে ওই যে অ্যাক্রস দি টেবিল একটা কথা বলে না, ক্ষমতার এই পরে আপনি একরকম ভাবেন, ক্ষমতায় গেলে আপনার দৃষ্টিভঙ্গিটা বদলে যায়, আপনি দেখেন অন্যরকম করে, অনেক কিছু দেখেন যে এই পারে থাকতে দেখেননি। এখন আপনি মনে করেন সব বিচারক যদি তাদের মতো করে নিযুক্ত হয় তাহলে আমার কথা তো চলবে না বিচার বিভাগে, অতএব আমি এটা দেবো না। এটাতে খুব স্পষ্টই তারা বলেছেন বিচার বিভাগের উপরে এক্সিকিউটিভের কোনো নিয়ন্ত্রণ থাকে না। আপনি এক্সিকিউটিভের সাথে বিচার বিভাগের নিয়ন্ত্রণ চান কেন? আমি এই পয়েন্টটা বলেই আমি আপনাকে যদি মনে করেন আমি ছেড়ে দেবো, সেটা বলি। এই যে ডায়ালেকটিক্যাল রিলেশন, এটা ডেমোক্রেসির জন্য খুবই ইম্পর্টেন্ট। এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারির মধ্যে আপনি রিলেশনটা কীরকম করবেন? হুইচ সুপিরিয়র? কমনলি যদি বলেন এক্সিকিউটিভ সুপিরিয়র, কিন্তু কোনো সময় এক্সিকিউটিভ ক্যান সুপারসিড জুডিশিয়ারি। পাকিস্তানের রায় দিয়ে গভর্নমেন্ট ফেলে দিয়েছে না, বহু জায়গাতেই হয়েছে। যখন বিচার বিভাগ রায় দিয়েছে এই গভর্নমেন্ট ইললিগ্যাল, এটা থাকতে পারে না। বিচার বিভাগ রায় দিয়েছে এই পার্লামেন্ট এই সংশোধনী করেছে, এই সংশোধনী চলে না, এটা ভুল, সেই সংশোধনী বাতিল হয়েছে। তখন কি আপনি বলবেন তারপরে দেশটা শাসন করে জুডিশিয়ারি? না, দেশ শাসন জুডিশিয়ারি করে না। কিন্তু জুডিশিয়ারি কোনো সময় নিশ্চিতভাবেই শাসক যারা তাদেরকেও শাসন করতে পারেন। আপনি এটা মানতেই রাজি নন, অথবা আপনি বোঝেনই নেই। অনেক ধন্যবাদ মান্না ভাই। হাসান, এখন যেটা ওই যে সুপ্রিম কোর্ট সচিবালয় যেটা বাতিলের সিদ্ধান্তটা, এতে গভর্নমেন্টের কি লাভ হবে? না, সরকার বিতর্কিত হচ্ছে, না, কোনো সন্দেহ নেই। একটা উদ্দেশ্য তো আছে। কি উদ্দেশ্য সেটা? সরকার বলছে যে এই বিষয়গুলো তারা আরও মানে শক্তিশালী করে আবার আনবেন। তো এখানে একটা প্রশ্ন উঠেছে যে যদি কোনো ঘাটতি থেকে থাকে অধ্যাদেশে, সেগুলো তো মানে সংশোধন করে পরিপূরণ করে পাশ করা যেত। শুধু বিচার বিভাগ সংক্রান্ত অধ্যাদেশ না মতি ভাই, আপনি লক্ষ্য করবেন র্যাবের বিষয়েও কিন্তু সরকার একটা অস্পষ্ট অবস্থান নিয়েছে। যদিও র্যাব তো থাকছে বলেই মনে হয়। র্যাব থাকছে, অন্য নামে থাকবে, পোশাক বদল হবে, নামও হয়তো বদলাবে, কিন্তু র্যাব থাকবে, মানে এলিট ফোর্স একটা থাকবে। এটা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, উনি তো স্পোক্সম্যান সরকারের সিদ্ধান্ত। অলমোস্ট, জি, পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ে উনি দায়িত্বপ্রাপ্ত। তো তার বক্তব্যকে আমরা গুরুত্বের সঙ্গে নেব। আর স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে একটা নতুন আইন করা হবে র্যাব সংক্রান্ত। এখন র্যাব নিয়ে তো বহু বিতর্ক হয়েছিল অতীতে। বিএনপি নিজে অবস্থান নিয়েছিল যে র্যাব থাকবে না, মানে র্যাবকে বিলুপ্ত করতে হবে, এবং অন্তর্বর্তী শাসনামলে র্যাব তো তারাই তৈরি করেছে। জি, র্যাব তারাই তৈরি করেছিলেন বিশেষ অবস্থায় বেগম জিয়ার দ্বিতীয় শাসনামলে।
তখন শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতা বেড়েছিল আর জঙ্গি উত্থান হচ্ছিল। সেই অবস্থায় র্যাব করা হয়েছিল। বিরোধী দল তখন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ কিন্তু পার্লামেন্টে এ নিয়ে হইচই করেছিল, যতদূর মনে আছে, আপনার নিশ্চয়ই মনে আছে। ক্ষমতায় দিয়ে যে আওয়ামী বিরোধী লীগ দল তাদেরকে দমনে ব্যবহার করে। ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ তাদেরকে একটা দানবীয় শক্তিতে রূপান্তরিত করেছিলেন আর কি। তো দানবীয় শক্তি যে তারা হয়ে উঠেছিল সেটা বিএনপি কিন্তু বলেছে অন্তর্বর্তী শাসনামলে, এবং প্রেস কনফারেন্স করে রীতিমতো র্যাবের বিলুপ্তি দাবি করেছিল। আর সব দলই এই ব্যাপারে একমত ছিল। আর আন্তর্জাতিক সম্প্রদায় থেকে তো নিষেধাজ্ঞা এসেছিল, মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা ছিল, এবং বিগত সরকার আওয়ামী লীগ সরকার খুবই বিপদে ছিল র্যাব নিয়ে। আর হচ্ছে যে ইভেন জাতিসংঘ বলেছিল যে র্যাব তুলে দিতে, মানে পুলিশের মধ্যে এই ধরনের একটা বাহিনী রাখার কোনো প্রয়োজন নাই, এটা বলা হয়েছিল। আর র্যাব তো অনেক কলঙ্কজনক ঘটনায় জড়িয়েছিল, 7 খুনের মামলা আমরা তো জানি। তারপর র্যাব এমন অবস্থায় চলে গিয়েছিল যে বিভিন্ন গোষ্ঠী, ক্ষমতাবান গোষ্ঠী, ব্যক্তি র্যাবের বিভিন্ন ইউনিটকে খুনি বাহিনী হিসেবে মানে ব্যবহার করতে পারত। আর গুম কমিশন যেসব মানে গোপন বন্দিশালা আবিষ্কার করেছিল, মানে 40টার বেশি, তার মধ্যে বেশিরভাগই র্যাব পরিচালিত দেখা গিয়েছিল। র্যাবের কারণে কিন্তু সেনাবাহিনী তো, র্যাবের সঙ্গে সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্কে জটিলতা তৈরি হয়েছিল, কারণ সেনাবাহিনী নৌবাহিনী থেকে তো ডেপুটেশনে পাঠানো হয়। এখন এটা রাখার পক্ষে অবস্থান, এলিট ফোর্স রাখার পক্ষে, কিন্তু তারা কি করতে চান সেটাও তো সেটা স্পষ্ট না। জি, সেটা স্পষ্ট না, তাহলে তো এটা বিভ্রান্তি। জি, বিভ্রান্তিকর। তো এইগুলোতে সরকারের অবস্থান বিতর্কিত হচ্ছে এবং বিরোধী দল সরকারের সমালোচনার সুযোগ পাবে। কিন্তু আমরা প্রথম অধিবেশনে দেখলাম যে বিরোধী দল জামায়াতে ইসলামী, এনসিপি, তারা সরকারকে জুলাই সনদ নিয়েই চাপে ফেললো। শুধু জনজীবনের অন্যান্য সমস্যা, যেমন মূল্যস্ফীতির সমস্যা যেটা আমি বললাম, তারপরে জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় সরকার কতখানি কি করেছে, বা হাম পরিস্থিতি মোকাবেলায়, এর জন্য যারাই দায়ী হোক সরকারকে তো পরিস্থিতি অ্যাড্রেস করতে হবে, তো সেটা কতখানি করতে পারছে। তারপর হলো যে মানে আইন শৃঙ্খলার তো উন্নতি হয়নি, এটা সত্য কথা। শুধু রাজনৈতিক হানাহানি না, সামাজিক অপরাধ ভয়াবহ রূপ নিচ্ছে। আপনি দেখেছেন যে আজকে একটা খবর আছে যে এক শিশুকে মেরে 2 টুকরো করে ফেলা হয়েছে। তো এইসব মানে বিকারগ্রস্ত মানুষদের অপরাধ অনেক বেড়ে গেছে, একই পরিবারে 4 জন খুন করা, এইসব হচ্ছে। তারপর সামনে কেন হচ্ছে সামাজিক এটা সামাজিক অস্থির কারণ তো আছে, কিন্তু সরকারকে তো অ্যাড্রেস করতে হবে, সরকারকে তো মানে অ্যান্টিবায়োটিক দিতে হবে অন্তত, মানে এটাকে নিয়ন্ত্রণে তো রাখতে হবে। আর হচ্ছে যে বিচার বিভাগের উপর যদি অনাস্থা তৈরি হয় তাহলে তো এই প্রশ্ন উঠবে যে বিচার বিভাগে এই ঘটনাগুলোর ভালো নিষ্পত্তি হবে কিনা। এমন হচ্ছে পালাবদলের সংস্কৃতি। তো পালাবদলের সংস্কৃতির মধ্যে তো এই পরিবর্তন আপনার আমার কাছে হয়তো কি হবে না। কারা বলছেন, কিভাবে বলছেন, কেন বলছেন, কি পরামর্শ দিচ্ছেন, কি যুক্তি দিচ্ছেন, সেটাও জানা যাচ্ছে না। এই পরিস্থিতির একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে। আপনি কিভাবে মনে করেন? প্রথম কথা মোদি ভাই, আমি মাঝে মাঝে দেখছি যে ধরেন আমাদের বলবার কথা ছিল যে এই গভর্নমেন্ট হচ্ছে প্রোডাক্ট অফ দি জুলাই আফসার্জ, কিন্তু রিয়েলিটিতে তা তো না। মানে আপনি যদি তার কম্পোজিশন দেখেন গভর্নমেন্টের, তাহলে হয়তো আপনি দেখবেন যে একটা বেশ বড় অংশ এটার মধ্যে যুক্তই ছিল না। আপনি যদি খোদ প্রধানমন্ত্রীকে ধরেন, উনি থ্রু থিক অ্যান্ড থিন জড়িত ছিলেন, যদিও লন্ডন থেকে উনি যেরকম করে একদম ইউনিয়ন লেভেলে সর্বত্র যোগাযোগ করতেন, উনি আপডেটেড ছিলেন, এটা আমি মনে করি। কিন্তু তারপরেও একটা হলো একদম ফিল্ডে থেকে বোঝা আর দূর থেকে বোঝা, দুটো কিন্তু একরকম না। ফলে হয়েছে কি, এই সমস্যাটা শেখ মুজিবুর রহমানের হয়েছিল, আপনার মনে আছে বোধহয়। আমরা মুজিবনগর বানিয়েছিলাম, উনি মুজিবনগরে একবারও যাননি, একবার না। মানে এক ধরনের অ্যাপাথেটিক অ্যাটিটিউড হচ্ছে, মানে উনি ওটাকে সহ্যই করতে পারতেন না। আরে মুজিব যেখানে নাই সেখানে আবার মুজিবনগর, মুজিব ছাড়া তো মুজিবনগরে যাস, এগুলো উনি যোগ করতেন সবার সঙ্গে। ইনি এরকম করছেন না, কারণ সময় অনেক বদলেছে, অনেক এডুকেশন আমাদের জাতির হয়েছে, সে হিসেবে ওনারও হয়েছে। কিন্তু সামগ্রিকভাবে যদি ধরেন, তাইলে এই যে র্যাবের প্রশ্ন যেটা উনি বললেন, ইট ইজ এতই ইমোশনাল। কি না করেছে র্যাব বলেন, সেই র্যাবকে রাখবো কি রাখবো না, এরকম একটা বিভ্রান্তিকর বা অস্পষ্ট কথা হোম মিনিস্টার ইন অ্যাডভান্স বলার দরকার কি? একবার ডিসিশন নিয়ে উনি এক্সপেক্ট করে দিতেন, এই কারণে আমরা
র্যাব নামের এই সংগঠনটা বিলুপ্ত করে দিচ্ছি, নতুন নামে আমরা একটা এলিট ফোর্স করলাম। আপনি সমস্ত কথাকে একসাথে করেন, কিন্তু করে যদি সেটাকে ব্যাখ্যা দেন, তাহলে আমি যেরকম করে বললাম এই বলার মধ্যে কোনো অসুবিধা দেখছি না আমি। না, ওনাদের ইন্টেনশনে আরও কিছু থাকলে ওটা তো আমি জানি না। কিন্তু তারা যদ্দূর বলেছেন সেগুলোকে যদি আমি ধরি, সেটা ধরলে আমি মনে করি এরকম করে ইজিলি বলা যেতে পারতো। কিন্তু তারা এমনভাবে বললেন, তারপরে আবার যিনি সরকারের পক্ষ থেকে সেটা ব্যাখ্যা দিলেন, খেয়াল করবেন উনি ব্যাখ্যাও কিন্তু আপার এচিলন থেকে দিচ্ছেন না, উনি দিচ্ছেন যে তার আপার এচিলনকে ডিফেন্ড করে একটা যুক্তি দেয়, মানে কিছু বলবার চেষ্টা করছেন, ফলে ওইটাও কোনো জিনিস দাঁড়ায়নি। লাইকওয়াইজ আপনি দেখেন এই যে গুম কমিশন আপনি যেটা করলেন, মানে আপনি কীরকম করে বলতে পারলেন যে যদি রাষ্ট্রীয় নিরাপত্তার কারণে হয়, সেই কারণে কোনো কাউকে গ্রেপ্তার করে বা কিছু করে, তাহলে ওটাকে গুম বলা যাবে না। তো শেখ হাসিনা গুমের ডেফিনেশনই ডেফিনেশনটাই বদলে গেল। অথচ শেখ হাসিনা যতগুলো তার আমলে গুম হয়েছে সবগুলো তো ওই রাষ্ট্রীয় নিরাপত্তার কথাই বলা হয়েছে। এই একই জিনিস বললেন কেন? মানে এখানে কি নতুন কোনো ফ্রেজিং সম্ভব ছিল না? আমি বাদ দিলাম, তাদের ইন্টেনশন যাই থাক সেটার মধ্যে ঢুকছি না, আপাতত তাদেরকে সেই ব্যাপারে কনসেশন দিচ্ছি। ফ্রেজিং এটা না করলেও তারা পারতেন। এরকম করে অনেকগুলো কাজই তারা করেছেন যে প্রশ্নেরগুলো জবাব দেওয়ার মতো নেই। যেমন ধরেন ব্যাংক রেজলিউশন, এটাকে যে বাতিল করলেন, এখন আপনাকে IMF বলছে যে এইটা বদলে দাও, এটা রাখতে পারো না তুমি, খুবই জেনুইন কথা। তারপরে এটা করলেন কেন তাহলে? কার কথাই করলেন তাহলে? IMFও যদি না পড়ে থাকে তাহলে কার কথাই করা হলো? যে আপনি কি কেবল তার আদানিকে আবার নিয়ে আসার জন্য এখানে এটা করছেন, কি এসআরএমকে নিয়ে আসার জন্য এটা করছেন আবার? এটা তো একটা অদ্ভুত বিষয় হলো। তা থেকে আমার মনে হয় যারা এখন দেশটা পরিচালনা করছেন, মেবি সেটা এরকম একটা কংগ্লোমারেট যার একটা অংশ ওয়াজ ডাউন টু দ্য আর্থ, যারা মুভমেন্টে ছিলেন, সব কিছু ছিলেন, আর একটা অংশ আছেন তারা ডিজেক্টেড ফ্রম অল দোজ। ফলে এই দুটার যে ইন্টারাকশন হচ্ছে তার মধ্যেকার রেজাল্ট আপনি দেখছেন। এই কথা কিন্তু আমি এ পর্যন্ত কারো মুখে শুনি নাই। একটা চমৎকার সরকার হয়েছে। ইভেন এরশাদ আমলে যে সরকার হয়েছিল, খেয়াল করে দেখেন, ওই গভর্নমেন্টকে আমরা এক বিন্দু মানিনি। এখন তো আমরা কত ভেবে চিনতে ভালো মন্দ শব্দ মিলে কোয়ালিফাই ডিসকোয়ালিফাই করি, কিন্তু তখন এক নাগারে বলেছি নো। সেই নো যে বলেছি এরশাদকে, তার নামে সমস্ত রকম মানে সমালোচনা করেছি, কিন্তু তার গভর্নমেন্টের আপনার মানুষগুলো দেখেন একটা একটা করে, এই লোকগুলোকে কিন্তু গভর্নমেন্টটা খুব দুর্বল এরকম কথা কেউ বলতে পারেনি। কিন্তু এখন যারা এসছে তাদের সম্পর্কে মানুষের ওই কনফিডেন্সের জায়গা আপনি দেখছেন না, না সরকারটা ভালো আশা করা যেতে পারে, এরকম কেউ বলছে না। না মন্ত্রী যিনি আছেন উনি কিন্তু এটা করতে পারবেন, কেউ কিছু আশা করছে না। কোনো কোনো মন্ত্রী তো ইতিমধ্যেই মানে ফেসবুকের ট্রলের শিকার হয়েছেন, র্যান্ডম হচ্ছেন, র্যান্ডম। এবং ফেসবুকগুলো যেরকম হচ্ছে, একটু আগে আপনি যেটা বলছিলেন, মানে সমালোচনায় কোনো ইথিক্সই রাখছে না, এটাকে বুলিং বলা যায় এক ধরনের, সেটাই চলছে। তো এই সব কিছু মিলে আমার মনে হয় যে গভর্নমেন্ট প্রধানত মানে মানে আমি গতকাল এক জায়গায় বলছিলাম, আজকে আবার বলি, ধরেন আপনি ছিলেন অনুষ্ঠানটাতে, সময়টা বদলাচ্ছে, কিভাবে বদলাচ্ছে এটা বোঝা দরকার। এই সময়ে বদলে কোন সময়ে প্রবেশ করছে সেই সময়টাকে আপনার ধরতে পারা চাই। এখন তো আপনার ওই হইচই বড় জনসভা, বিরাট মিছিল, গরম বক্তৃতার সময় নয়। এখন খুবই সাউন্ড, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডায়ালেকটিক্স অফ দি সোসাইটি, দ্য চেঞ্জ, ট্রানজিশনের যে ধরনটা ভেতরে ভেতরে হচ্ছে, এটা ধরতে পারা যায়, না হলে আপনি এগুলো সামাল দিতে পারবেন না। অনেক ধন্যবাদ। সামাল দিবেন কিভাবে? জি, মতি ভাই, সামনে তো একটা মানে ইভেন্ট আছে, ঈদ। এটা কিন্তু একটা বড় ইভেন্ট। একটা ঈদ গেছে, আরেকটা ঈদ এসছে। ঈদ ব্যবস্থাপনা একটা বড় কাজ সরকারের, এবং এখানে অনেকগুলো মন্ত্রণালয়। এর সাথে কি চাঁদাবাজিও আছে? চাঁদাবাজি, স্বরাষ্ট্রমন্ত্রী তো বলছেন যে চাঁদাবাজদের খবর দিতে একটা মানে হটলাইন খুলেছেন। মানে হাটে চাঁদাবাজি, তো হাটের বাইরেও চাঁদাবাজি হচ্ছে, চাঁদাবাজি সর্বত্রই হচ্ছে, চাঁদাবাজি কমেনি। আমার মনে পড়ে যে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা বলতেন যে আমরা চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারছি না, নির্বাচিত রাজনৈতিক সরকার এলে পরিস্থিতি ভালো হবে এবং বাজারে এর প্রভাব পড়বে। উনি বারবার বলতেন, সালেউদ্দিন আহমেদ। তো সেই প্রক্রিয়াটাও কিন্তু শুরু হতে দেখা যায়নি, বরং মান্না ভাই যেটা বললেন যে কোনো কোনো মন্ত্রী চাঁদার নতুন করে সংজ্ঞা দিতে গিয়ে ট্রলের শিকার হয়েছেন, আমরা দেখেছি। তো আরেকটা হলো যে
সরকার কতগুলো অপরিকল্পিত কাজ করছে বলে আমার মনে হয়, যেমন হকার উচ্ছেদ নিয়ে যেটা হয়েছে, লক্ষ্য করেছেন নিশ্চয়ই। হকার তো আবার জি, হকার আবার বসে গেছে, আবার বসে গেছে, লাভ হলো কিছুদিন। কি? জি, কিছুদিন হকার উৎসাহের এবার সঙ্গে মার্ক করা করে হলো। দিচ্ছে এই জায়গায় হ্যাঁ। মুখের আবার- পারে না তারা। আবার এখন কিছু হকারকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে, স্মার্ট কার্ড দেওয়া হবে। তো এইগুলো বিতর্কিত হচ্ছে, আদালতে কিন্তু রিট হয়েছে পথচারীদের পক্ষ থেকে, যে হকার For the যদি first বসে, time বোধহয়। হকার এর যদি আগে বসে, কোনোদিন হয়েছে বলে জি, তো আমার হকার মনে যদি বসে তাহলে আমাদের হাঁটার অধিকার তো ক্ষুণ্ণ হচ্ছে। এখন ফুটপাত বানানো হয়েছিল মানুষের হাঁটার জন্য, কোনো সন্দেহ নাই, এবং অল্প কিছু হকারদের স্বার্থ রক্ষার জন্য আপনি যদি এর 10 গুণ মানুষের স্বার্থ ক্ষুণ্ণ করেন তাহলে তো এই প্রশ্ন উঠবে। আবার এটাও ঠিক যে হকার সমস্যাটা কেন এই পর্যায়ে এলো, অন্তর্বর্তী আমলে কিন্তু সমস্যাটা বেড়েছে, কারণ অনেক ক্ষুদ্র উদ্যোগ বন্ধ হয়ে গিয়েছিল। তো মানুষ রাজধানী বড় বড় শহরে চলে এসছে হকার হতে, আর হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা চালাতে। ব্যাটারি চালিত রিক্সা কিন্তু বিরাট সমস্যা রাজধানীতে শুধু না, আপনি সারা দেশে। কুমিল্লা শহরে যান, আমার সারা দেশে। আপনি হাঁটাচলা করতে পারবেন না হকার এবং ব্যাটারি চালিত রিক্সার জন্য। মানে কর্মসংস্থানটা এইখানে চলে এসছে, যে কারণে দেখা যাচ্ছে যে বড় মৌসুমে আপনি মাঠে কিন্তু মজুর পাচ্ছেন না, ১৫০০ টাকা দিয়েও নাকি দিন মজুর পাওয়া যায় না, এই অবস্থা। অনেকে মজুরের অভাবে ধান কাটতে পারছে না, এবং যান্ত্রিকীকরণ করতে হচ্ছে। আমরা তো একসময় যান্ত্রিকীকরণের বিরোধিতা করতাম, যে এটা মানে হিউম্যান লেবারকে রিপ্লেস করবে, কর্মসংস্থানে সমস্যা হবে। আর এখন হচ্ছে যে যান্ত্রিকীকরণ প্রয়োজন, নাহলে ধান কাটা হচ্ছে না। তো এইরকম সমস্যাগুলো দেখা দিচ্ছে। এটা এই সরকারের আমলে না, এটা হয়ে এসছে, কিন্তু অন্তর্বর্তী আমলে এটা বেড়েছে। কর্মচ্যুতি ঘটেছে, অনেকগুলো কারখানা বন্ধ হয়ে গেছে, এমনকি গার্মেন্টসে অনেকগুলো কারখানা বন্ধ হয়েছে, ওই সেক্টর থেকে বলা হচ্ছে। আর আরেকটা সংকট সামনে আসতে পারে, সেটা হচ্ছে যে যদি যুদ্ধ পরিস্থিতির আবার নতুন করে অবনতি হয় গালফ এলাকায়, তো গালফ এলাকায় কিন্তু আমাদের প্রবাসী শ্রমজীবীদের অধিকাংশ, এবং সেখান থেকে বেশি রেমিটেন্স আসে। আমরা দেখব যে এই ঈদে রেমিটেন্স আবার বাড়বে, কিন্তু এরপরে আবার রেমিটেন্স কমতে পারে যদি পরিস্থিতির অবনতি ঘটে, এবং অনেককে ফিরে যদি আসতে হয় তাহলে তাদেরকে নতুন করে পুনর্বাসন করা, তারা এই পরিস্থিতির মধ্যে সেট হবে কিভাবে, সেই পরিকল্পনা নিতে হবে। আর তারেক রহমান সরকারের একটা অঙ্গীকার ছিল যে 18 মাসে দেশের মধ্যে 1 কোটি কর্মসংস্থান, এটা নির্বাচনী প্রতিশ্রুতিতে ছিল। তো এটা বাস্তবায়নের তো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। শুধু খাল কেটে আপনি কয়টা লোককে কাজ দেবেন? আপনাকে ওই কার্ড দিয়ে তো মানুষকে টিকিয়ে রাখতে পারবেন না, কতজনকে? আর এটাও তো পরীক্ষামূলকভাবে চলছে, ধাপে ধাপে হবে, একযোগে কিন্তু কার্ড দেওয়া হচ্ছে না। মানে 4 কোটি পরিবার একযোগে কার্ড পাবে। আমরা একটু যেটা মান্না ভাই বললেন যে এটা সময় তো ঠিক আছে, জি, এখনই যথেষ্ট সময় না যে আসলে জি, এই আলোচনাটা একটা পরিসমাপ্তির দিকে টেনে নেয়, এই সরকার ফেল করছে বা কোনো ভুল করছে এরকম অবস্থা। কিন্তু শুরুটা আরো ভালো হতে পারতো, হ্যাঁ, শুরুটা আরো স্মার্ট হতে পারতো। এইটা মানুষের প্রত্যাশা, এটাই মানুষ বলছে। জি, সরকারটা দেখে মানুষের কিন্তু মানুষ আশাবাদী হতে পারেনি। একটা কারণ ছিল যে অধিকাংশ নবীন, সংসদ সদস্যদের মধ্যে অধিকাংশ এটাও নবীন। ঠিক, এই স্টকে তো লোকই নেই। জি, এবং এই পরিস্থিতির জন্য সম্ভবত শেখ হাসিনার যে দীর্ঘ শাসনামল, অগণতান্ত্রিক শাসনামল, সেটা দায়ী। কারণ বিরোধী দল কিন্তু স্বাভাবিকভাবে কাজ করতে পারেনি এবং নেতৃত্বের বিকাশ ঘটাতে পারেনি তার দলের মধ্যে। অনেক ধন্যবাদ মান্না ভাই। আপনি নিশ্চয়ই শুনেছেন বাই দিস টাইম যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনন্দবাজার পত্রিকায় এক সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকার দিয়ে তিনি বলছেন যে আমি ফিরছি খুব দ্রুত। আপনার কি মনে হয়? উনি দ্রুত ফিরছেন, এটা ওনার পরিকল্পনা। কীভাবে ফিরবেন আমি জানি না, তো উনি তো বলছেন কীভাবে ফিরবেন তারা জানি না। এগুলো পলিটিক্যাল স্টান্ট। তাই কেন তাই মনে হয়? মানে এখন ফেরার মতো কোনো অবস্থাই আমি দেখতে পাচ্ছি না তার। রাইট। তার চেয়ে বড় কথা কি দেখেন, উনি ওই একই কথা বলছি, নিশ্চয়ই উনি যখন প্রথম আসছিলেন তখনও তার বেশ কয়েক বছর আগে থেকে আমরা রাজনীতি করি, কিন্তু তবু উনি শেখ মুজিবের মেয়ে নেত্রী হয়েছিলেন এবং দায়িত্ব নেবার পর থেকে লাগাতার 24 ঘন্টায় রাজনীতি করতেন। এগুলো সব ঠিক আছে, ছাত্র জীবনেও তো ছিলেন কম বেশি। কিন্তু এখন তিনি দেশের থেকে বাইরে। এখন যেগুলো বলছেন এগুলো যে এই দেশের থেকে উত্থিত চিন্তা ভাবনা বা দেশের পরিস্থিতির বিশ্লেষণ করে বলছেন সেরকম না। রিয়েলিটিতে আমি দেখছি আওয়ামী লীগের মধ্যে দেশে যারা বাস করে তাদের মধ্যে ভেতরে একটা হতাশা আছে। হতাশা মানে বিশেষ করে ধরেন প্রথম যখন
এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের অ্যাক্টিভিটি ব্যান করে দেওয়া হলো। তো এক্সিকিউটিভ অর্ডার আজকে দিয়েছেন, কালকে তো উইথড্র করা যেতে পারে। কিন্তু এখন আপনি পার্লামেন্টে একটা সিদ্ধান্ত করেছেন, এটা কালকে একটা এক্সিকিউটিভ অর্ডারে তো বাতিল করতে পারবেন না। কালকে মনে হবে বলবেন যে না, কাল থেকে কাজ করো, এরকম করে আদেশ দেওয়া যাবে না। ফলে এইটা প্রায় সিল্ড হয়ে গেছে আমি মনে করি। আগামী নির্বাচনে যে তারা আসবেন, তার আগে এই গভর্নমেন্টের সঙ্গে তাদের একটা নেগোসিয়েশন হতে হবে, গভর্নমেন্ট সিদ্ধান্ত বদলাবে এবং তাদেরকে ইলেকশন করবার অনুমতি দেওয়া হবে। এখন কি হবে, ধরেন সামনে আছে এই স্থানীয় সরকারি নির্বাচন, সেই স্থানীয় সরকারি নির্বাচনে আওয়ামী লীগের লোকজন নিজের মতো করে দাঁড়াতে পারেন, যেহেতু কোনো মার্কার ইলেকশন হচ্ছে না। এটা আওয়ামী লীগের একটু অ্যাডভান্টেজে যাবে, কারণ মার্কার হলে তো তারা পারতো না। তো সেই কারণে তারা যতখানি এখানে আসতে পারে, যদি তাদের রাখতে পারে, কিন্তু তারপরেও ক্যাম্পেইন তো হবে তাদের বিরুদ্ধে। এবং একইভাবে আমি বলছি, তিনি ফিরে আসবেন এরকম কোনো বিষয় হলে সমস্ত জনগোষ্ঠী এখনো পর্যন্ত তাকে রেজিস্ট করার মতোই মুখিয়ে আছে, সেটাকে ভাঙার মতো শক্তি আওয়ামী লীগের নাই। আর ইন্ডিয়া যদি আর্মি দিয়ে ঢুকিয়ে দেবে নাকি, তা তো করবে না। কাজে ওই আশা আমি কোনো যুক্তি দেখি না। হাসান মামুন। জি, আমার তো মনে হয় যে হাসিনা মুক্ত এবং শেখ পরিবার মুক্ত আওয়ামী লীগের হয়তো ফেরার একটা সুযোগ আছে, হয়তো। কিন্তু শেখ হাসিনা এবং শেখ পরিবার সুযোগ তো শেখ হাসিনাই বন্ধ করে দিয়ে। জি জি। আর আরেকটা কথা হচ্ছে যে মানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সপরিবারে নৃশংসতম হত্যাকাণ্ড আমাদের জাতীয় ইতিহাসের, এরপরও আওয়ামী লীগকে ফিরতে, কিন্তু ক্ষমতায় ফিরতে 21 বছর লেগেছিল। এবার যেটা ঘটেছে সেটা হচ্ছে গণ অভ্যুত্থান। আওয়ামী লীগ যাই বলুক, ষড়যন্ত্র ইত্যাদি, জঙ্গি হামলা এসব বলছে, তো 71 সালের ঘটনাকেও তো পাকিস্তানিরা জঙ্গি হামলা, তারপরে কি বলে ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র এসব বলে। তো যারা চাপে পড়ে পরাজিত পক্ষ, তারা ওইভাবে ব্যাখ্যা করতে অভ্যস্ত। তো এর সঙ্গে তো দেশের বেশিরভাগ মানুষ একমত না। সবাই জানে এটা একটা গণ অভ্যুত্থান ছিল এবং দেশের আপামর মানুষ নেমে এসেছিল, মানে শিশুরা নেমে এসেছিল। সাংঘাতিক ঘটনা। এই ধরনের গণ অভ্যুত্থান 69 সালে হয়নি। মান্না ভাই নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। বদরুদ্দীন ওমর সাহেব বলেছিলেন। এবং সমসাময়িক কালে যত গণ অভ্যুত্থান হয়েছে, এমনকি শ্রীলঙ্কার গণ অভ্যুত্থানকে মানে ছাড়িয়ে গেছে। তো এই গণ অভ্যুত্থানের বাস্তবতা অস্বীকার করে আওয়ামী লীগরা যেটা করছে সেটা মেইনলি অনলাইনে করছে। আমি বলতে চাই যে জামায়াতে ইসলামী যে স্ট্র্যাটেজি নিয়েছিল নির্বাচনের আগে, অনলাইনে হাইপ তুলে ক্ষমতায় আসতে চাওয়া, রিক্সা চালকদের পয়সা দিয়ে নামিয়ে দেওয়া যে জামায়াত আসছে এসব ক্যাম্পেইন করার জন্য, আওয়ামী লীগরা একই কাজ করছে। এবং এই অনলাইনের হাইপ দিয়ে অফলাইনে এটা ফেরাটা মোটেও সহজ না, এটা হবে না। এবং আমি এটাও বলতে চাই যে সামনে যে স্থানীয় নির্বাচন আছে, সেখানেও আওয়ামী লীগারদের মানে অ্যাক্টিভেটেড হওয়া একটু কঠিন, কারণ রাজনৈতিকভাবে সবাই কিন্তু চিহ্নিত একেবারে তৃণমূল পর্যন্ত, কে কোন দলের কার কী ইতিহাস, এবং ফেসবুক অ্যাক্টিভিটির কারণে মানুষ কিন্তু চিহ্নিত হয়ে আছে। সুতরাং আওয়ামী লীগারদের পক্ষে মানে স্থানীয় নির্বাচনেও সুবিধা করা খুব কঠিন হবে আমার মনে হয়। তার মানে দেখি মানে শেখ হাসিনার ফেরাটা মানে অনিশ্চিত। আমি আপাতত কোনো সম্ভাবনা দেখি না। কিন্তু মামুন যে কথাটা ইঙ্গিত করলেন, যেটা আপনি বললেন যে শেখ হাসিনা নিজেই সে পথ বন্ধ করে দিয়েছেন, ওইটা একটা পথ হতে পারত। রাইট। মানে আমি আবার বলি, এটা ইলেকশনের আগে ওটা চেষ্টা হয়েছিল। জি, গ্রাউন্ড রিয়েলিটি যেটা দেখি সেটা হলো কি, ধরেন এই যে আইভিকে বেল দিয়েও দেওয়া হচ্ছে না, রিলিজ করা হচ্ছে না, মানুষ বলে কেন, ও তো ভালো মানুষ, এরকম বলতে শুনেছি আমি বললে প্রচুর লোককে। কিংবা ধরেন শিরিন শারমিন, তাকে যে এরকম করে ছাড়িয়ে দেওয়া হলো, মানে অনেকে মনে হচ্ছে একটা লোক দেখানো একটা নাটক হয়েছে, কিন্তু কেউ বলে নেই কাজটা খুব খারাপ, আওয়ামী লীগের কেন ছাড়লো, কারণ শিরিন শারমিনকে ওই রকম করে আওয়ামী লীগের মনে করে না। একইভাবে ধরেন যদি সাবির হোসেন চৌধুরীর কথা বলি, তারটাও সাবির হোসেন আরেকটু মানে মানে একটা ডিপ সি ফিশ টাইপের আর কি, অনেক গভীর জলের মাছের মতো, সবাই এরকম বোঝে না যে উনি কোথায় কী করেন, খারাপ অর্থে বলছি আমি, কিন্তু তারপরেও এটা নিয়েও কোনো প্রশ্ন হয় নাই। এই সবগুলি মিলে দেখেন যে মানুষ এটা মনে করে আওয়ামী লীগের মধ্যে এখন অনেক ভালো মানুষ আছে যারা এই সমস্ত দুঃশাসনের সঙ্গে লুটপাটের সাথে যুক্ত ছিল না। এইটা করে যদি তার একটা অ্যাপ্রোচ আসতো, পলিটিক্যালি তো আপনাকে জিততে হবে, সেটা না করে গায়ের জোরে জিততে পারবেন, ওইটা ভেবে কোনো লাভ নেই। মতিউর রহমান মান্না, আপনাকে অনেক ধন্যবাদ। হাসান মামুন, আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন।